এই শটটা নাইম শেখ কখন মেরেছে জানেন? যখন তার রান 90। কাকে মেরেছে? ঢাকা দলের নিয়মিত কোনো বলারকেও তিনি শটটা মারেননি। তিনি মেরেছেন পার্ট টাইম একজন বলারকে, আনিসুল ইসলাম ইমনকে, যিনি কিনা নিয়মিত বোলিংও করেন না, যাকে মূলত ওই সময়টাতে আনা হয়েছিল যে ওই যে অনেক সময় হয় না যে পার্ট টাইমের কাউকে নিয়ে আসা কোনো ব্যাটসম্যান সেট হয়ে গেলে তাকে আউট করার জন্য। তো আনিসুল ইসলাম ইমনকেও সেই কারণেই নিয়ে আসা হয়েছিল। আমি না আসলে বুঝতেই পারছিলাম না যে নাইম শেখ তার কি প্রয়োজন পড়লো বা তার মাথায় আসলে কি এমন আসলো, তার পরিকল্পনাটাই বা কী ছিল। এটা তো টেস্ট ক্রিকেট, এটা তো লাল বলে ক্রিকেট, মানে 90 রানের সময় গিয়ে একজন পার্ট টাইমার বলারকে হচ্ছে তিনি পেছনে মারতে গেলেন। মানে এত সময় পরে আছে, তার সামনে রান করার এত সুযোগ আছে, তিনি সামনে খেলতে পারতেন, মানে অনেক জায়গায় আসলে অনেক কিছুই করতে পারতেন, অনেকভাবেই খেলতে পারতেন, কিন্তু আমার মাথায় ঢুকছিল না যে 90 রানের সময় তার এরকম একটা শট কেন খেলতে হলো। তিনি নিশ্চয়ই এটা নিয়ে আফসোস করছেন। মানে ঠিক আছে, মানে তিনি তার ব্যাটে লাগলে হয়তো 4 হতো বা 6 হতো, অনেকে হাততালি দিত, বাহবা দিতাম, দেখতে ভালো লাগতো, কিন্তু দিন শেষে ভাই এটা টেস্ট ক্রিকেট এবং মানে আপনাকে বুঝতে হবে ইনিংস বড় করাটাও কতটা জরুরি। আমরা অনেকেই কথা বলি যে নাইম শেখ ডোমেস্টিকে আসলেই অনেক রান করে, কিন্তু ইন্টারন্যাশনালে গেলে আর খুঁজে পায় না যে কোন পাশে রান করবে, কিভাবে করবে। আমি নর্মালি এই ব্যাপারটার পক্ষে না, কারণ ঘরোয়াতে রান করাটাও আসলে অনেক ডিফিকাল্ট, সবাই রান করতে পারে না। যদি ঘরোয়ার মানটা এতই নিম্নমানের হতো তাহলে আসলে অনেকে রান করতো, রেগুলার রান করতো, রেগুলার সেঞ্চুরি 200 অনেক কিছুই দেখা পেতাম। রান করাটা কঠিন আছে, যারা রান করতে পারে তাদের রানটাকে ছোট করে দেখারও কোনো কারণ নেই। নাইম শেখ আগের ম্যাচে একটা সেঞ্চুরি করেছেন, 111 রানের ইনিংস খেলেছেন এবং দারুণ ব্যাটিং করেছেন সেদিন। আমি তাদের টিমেরই এক কোচের সাথে যখন কথা বলছিলাম, তাদের টিমের সেই কোচ বলছিল যে নাইমকে তো অনেক রান করতে দেখেছেন তিনি, কিন্তু ওই ইনিংসের মতো কন্ট্রোল তার অন্য কোনো ইনিংসে সেই কোচ অন্তত দেখেননি। তো আমি নিজেও এই ব্যাপারটা নিয়ে একটা কন্টেন্ট বানিয়েছিলাম, একটা আলোচনা করেছিলাম। সেই নাইম শেখ আজকেও ভালোই খেলছিলেন, নাইম শেখ কিন্তু খারাপ খেলছিলেন না, বাট 90 রানের সময়ে গিয়ে ওভাবে মারতে চাওয়ার আসলে আমি কোনো লজিক খুঁজে পাইনি। এবং আমাকে মাঠে উপস্থিত এক ক্রিকেটারই বলছিলেন যে এই হলো অবস্থা, ওরা ডোমেস্টিকে এসে অনেক রান করে, ইন্টারন্যাশনালে গিয়ে রান করতে পারে না, কারণ ডোমেস্টিকে ওই 2-3 জন ভালো বলার থাকে, সর্বোচ্চ মানে 2 জন বা 3 জন ভালো বলার থাকে, এর বাইরে মানে বাকিরা আসলে অ্যাভারেজ বলার। তো সেই ক্ষেত্রে হয় কি, ওরা অ্যাভারেজ বলারদের এগেন্স্টে অনায়াসে রান করে, অ্যান্ড অ্যাভারেজ বলাররা যখনই বোলিং করতে আসে ওরা অনেক বড় শটস খেলার চেষ্টা করে, শটস খেলতে যায়। তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে যখন যায় তখন নাকি কি হয় যে একটা টিমের তো 5টা বলার বা 6টা বলার প্রত্যেকেই ভালো, প্রত্যেকেই মানে দারুণ বলার। সো কাকে মারবে, কার এগেনস্টে রান করবে, মানে কিভাবে কি করবে, এই জিনিসটা নিয়ে হচ্ছে তারা ইয়াতে পড়ে যায়, দোটানায় পড়ে যায়। সো এই জন্য নাকি ইন্টারন্যাশনাল ক্রিকেটে রান করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এটা হলো মাঠে উপস্থিত এক ক্রিকেটারেরই বক্তব্য, এবং এটাকে হচ্ছে মানে দ্বিমত পোষণ করার খুব বেশি সুযোগ নাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমই হয়তো হলেও হতে পারে, কেননা যিনি বলেছেন তিনি নিজে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলেছেন এবং তিনি ইন্ডিয়া ক্রিকেট টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্যের কাছে এই ব্যাপারটা শুনেছিলেন যে বাংলাদেশের এগেন্স্টে তারা খেললে নাকি শুরুতে একটু প্রেশারের মধ্যে প্লেয়ারদের রাখার চেষ্টা করে, প্লেয়াররা পরবর্তীতে প্রেশারে এমনিতে আউট দিতে থাকে। সো যাই হোক, নাইম শেখের কাছে আগামীতে মানে তিনি তো আরও অনেক ইনিংসই খেলবেন, তিনি এই এনসিএলটা তো খেলছেন, আগামীতে এক্সপেক্ট করব তিনি আরও দায়িত্বশীল ব্যাটিং করবেন এবং তিনি এরকম মানে রিস্ক নিতে যাবেন না যখন অনেক সময় বাকি, মানে আরও 2 দিন, 2.5 দিন বা 3 দিনের খেলা বাকি। আরও একটা মাঠের কথা বলবো, রংপুর বনাম সিলেটের ম্যাচের কথা। এখানে আসলে 30 রানে 4টা উইকেট চলে গেছিলো রংপুরের। তো এরকম একটা সময়ে যখন নাসির হোসেন ব্যাটিংয়ে, তখন আসলে আপনি তার কাছে কি এক্সপেক্ট করবেন? আমাকে অনেকেই বলে যে এত সিনিয়র যাদের এখন ন্যাশনাল টিমে খেলার কোনো সম্ভাবনা নাই, তারা এখনও কেন খেলছে, জুনিয়রদের জায়গাটা নষ্ট করছে, আরও অনেক টাইপ কথাই বলে। বাট আমি আসলে লাল বলের ক্রিকেটে সিনিয়রদের প্রয়োজনীয়তা দেখি। মানে লাল বলের ক্রিকেটটা হুট করে এসেই কেউ মানিয়ে নেবে, খুব ভালো খেলবে, এরকমটা আসলে না। লাল বলের ক্রিকেটে অনেক কিছু শেখার থাকে এবং সেই শেখার জায়গাটা কিন্তু ওই দলের সিনিয়ররাই। 30 রানে 4 উইকেট, এরকম সময় নাসির হোসেনের মতো ব্যাটসম্যানের কাছে আপনি কি এক্সপেক্ট করবেন? নাসির পরিস্থিতিটা সামাল দেবেন, নাসির সেট হবেন, নাসির রান করবেন, নাসির দেখাবেন যে এরকম চাপের মুখে কীভাবে ব্যাটিং করতে হয়, কিংবা মানে এরকম প্রেশার সিচুয়েশন থেকে কীভাবে বের হয়ে আসতে হয়। মানে নাসিরের কাছ থেকে তো আসলে একজন সিনিয়র প্লেয়ারের কাছ থেকে তো এরকম কিছু এক্সপেক্ট করবে, তার টিমে অনেক অনেক জুনিয়র প্লেয়ার আছে। কিন্তু নাসির হোসেন যেভাবে ব্যাটিং করলেন, তার ব্যাটিংটার ধরনটাই আমি আসলে ঠিক বুঝছিলাম না। তিনি মানে
এমন না যে হচ্ছে এসেই আউট হয়ে গেছেন, তিনি খেলেছেন কিছুক্ষণ, কিন্তু যে বলটাতে আউট হলেন তার আগের কিছু ঘটনা ছিল। আবু জায়েদ রাহি তাকে হচ্ছে তাতানোর চেষ্টা করছিল, আশেপাশে অনেক প্লেয়াররা অনেক টাইপ কথা বলছিল। সো নাসির হোসেনের মতো প্লেয়ারের আসলে এসব কানে দেওয়ার কথাও না, এসবে হচ্ছে বিভ্রান্তিতে পড়ারও কথা না, বা এসবে মাথা গরম করারও কথা না। নাসির ঠিক কী কারণে নাবিল সামাদকে এরকম একটা শট খেলতে গেলেন আমার আসলে বোধগম্য না। আমি আসলে মানে এখনও মাথায় এটা সাজাতেই পারছি না যে নাসিরের ওইরকম একটা শট ওইরকম সিচুয়েশনে খেলার কী প্রয়োজন ছিল। কারণ এরপর যারাই ব্যাটিংয়ে এসেছে, মানে নাসির দলের ষষ্ঠ উইকেট ছিল, এরপর যারাই ব্যাটিংয়ে এসেছে আবু হাশেম, তানভীর হায়দার, তারা কিন্তু উইকেটে খুব ভালো মতো সেট হয়েছে। উইকেটে কিন্তু বলাররা যে খুব হেল্প পাচ্ছে এরকমও না, বাট মানে নাসিরের জন্য অনেক বড় একটা অপরচুনিটি ছিল এটা দেখানো যে এরকম সিচুয়েশন থেকে কীভাবে বের হয়ে আসা যায়, এবং জুনিয়রদের এই বার্তাটা দেওয়া যে ঘাবড়ানোর কিছু নাই, আমরা আছি, আর আমাদের দেখো, আমাদের দেখে শেখো, নিজেরাও বোঝার চেষ্টা করো, এবং তোমরাও যখন এরকম একটা সিচুয়েশনে পড়বা কীভাবে বের হয়ে আসতে হয়, কীভাবে রান করতে হয়, এই জিনিসটা জেনে রাখো। সো মানে নাসিরের এই আউটের ধরনটা আমার অ্যাকচুয়ালি পছন্দ হয়নি। মানে তিনি কি করতে চাইলেন, কিভাবে আউট হলেন, এত লম্বা সময় বাকি, কেবল দ্বিতীয় দিনের খেলা চলছে, আমার আসলে বোধগম্য না। তো ওই মাঠে নাইম শেখের আউটের ধরন, এই মাঠে নাসির হোসেনের আউটের ধরন, দুইজনেরই আউটের ধরন আমার আসলে আজকে খুব একটা পছন্দ হয়নি। হয় কি, আপনি ডোমেস্টিক ক্রিকেট কাভার করতে আসছেন, এখানে মানে খুব বেশি গ্ল্যামার নাই, এখানে খুব বেশি জার্নালিস্টরাও যে আসে এরকমও না, এইটা নিয়ে যে খুব বেশি মাতামাতিও থাকে কিংবা দর্শকদের আগ্রহ থাকে তেমনটাও কিন্তু না। মানে একদম প্রেশার ফ্রি একটা ক্রিকেট চলে এই জায়গাটাতে। সো যখন আপনি এখানে আসবেন, বসার জায়গা নেই ঠিকমতো, অথবা অনেক ধরনের আপনার বিপরীতে অনেক কিছুই থাকবে। আপনি রোদের মধ্যে প্রচুর সময় নিয়ে একজনের ফুটেজ নিয়ে যাচ্ছেন এই আশায় যে তিনি ভালো কিছু করবেন, বাট দিন শেষে দেখলেন যে যার কাছে আপনি আশা করছেন তিনি বারবার ব্যর্থ হচ্ছেন, তখন আসলে জিনিসগুলো খারাপ লাগে। নাইম শেখ আউট অন্যভাবেও হতে পারতেন, অন্যভাবে আউট হলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু তিনি যেভাবে 90 রান করার পর আউট হয়েছেন সেই জিনিসটা প্রশ্ন তোলার মতো। একই কথা নাসির হোসেনের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনি আরও অনেকভাবে আউট হতে পারতেন, তিনি 0 রানেও আউট হতে পারতেন, তিনি 2 রানেও আউট হতে পারতেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন তিনি বেশ কয়েকটা বল খেলে ফেলেছেন এরকম একটা সিচুয়েশনে ওইরকম একটা শট মেরে আউট হওয়াটা, এটা নাসিরের মতো সিনিয়র প্লেয়ারের কাছ থেকে আসলে প্রত্যাশিত কখনোই না। যাই হোক, সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে জুনিয়ররা শিখবে, এবং আশা করি সিনিয়ররা আগামী প্রত্যেকটা ম্যাচে, আগামী প্রত্যেকটা ইনিংসে আরও ভালো করবে, এতটা ভালো করবে যতটা ভালো করলে অ্যাকচুয়ালি তার দলের প্লেয়াররা, অন্য দলের প্লেয়াররাও তার থেকে শিখতে পারবে।